আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকে তোমাদের ইন্টারের ফিন্যান্স ফার্স্ট পেপারের 6 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। 6 নম্বর অধ্যায় হলো আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো দীর্ঘমেয়াদী অর্থায়ন কাকে বলে শোনো। দীর্ঘমেয়াদী অর্থায়ন হলো যে অর্থায়ন 1 বছর বা তার চেয়ে বেশি সময়ের জন্য করা হয়, সেটাই হলো দীর্ঘমেয়াদী অর্থায়ন। আচ্ছা, আমাদের ডেফিনেশন দরকার নেই এখানে দীর্ঘমেয়াদী অর্থায়ন কাকে বলে, কি কি এগুলো এখন জানা দরকার নেই, কারণ আমরা এর আগের ভিডিওগুলোতে দীর্ঘমেয়াদী অর্থায়ন, তার মানে যখন তোমরা 6 নম্বর চ্যাপ্টার পড়বে, বন্ড, তারপর রিলেটেড আরও যত টপিক আছে সবগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করে দিয়েছি। এখন আমরা বোর্ড কোশ্চেনটা সলভ করব। তো এই ভিডিওতে আমরা করব আমাদের ঢাকা বোর্ড আর রাজশাহী বোর্ড 16 কোশ্চেন। তো দেখি চলো, আমি ফার্স্টে তোমাদেরকে টেস্ট পেপার থেকে একটু পড়ে শোনাই, আর তোমরা ইচ্ছে করলে এর আগে টেস্ট পেপার থেকে কোশ্চেনটা ভালো করে দেখে নাও। আমি এখানে একটু হুবহু তোমাদের পড়ে শোনাই। দেখো, ঢাকা বোর্ড 16 এর 6 নম্বর কোশ্চেনটা। 6 নম্বরে কী বলা আছে? জনাব রিয়াজুল তার 25টি বন্ড বিক্রয় করে 12% সুদে রমনা ব্যাংকে স্থায়ী আমানতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। প্রতি বন্ডের অভিহিত মূল্য ছিল 2500 টাকা। বাৎসরিক সুদের পরিমাণ 12%, মেয়াদ 12 বছর। বন্ডগুলো তিনি প্রতিটি 2800 টাকায় বিক্রয় করেন। এ ছিল আমাদের মেইন কোশ্চেনটা। দেখো, আমরা আমাদের পরীক্ষার খাতায় প্রথমে দেয়া আছে দিয়ে লিখে নেই। তো আমি একটু লিখে নেই। এখানে দেয়া আছে 25টি বন্ড, সুদের হার 12%। তাহলে 25টি বন্ড আমরা 12% সুদে বিনিয়োগ করতে পারি। 25টি বন্ড বিক্রয় করে 12% সুদে বিনিয়োগ। দেখো, 12% সুদে বিনিয়োগ। দেন বলা আছে প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ছিল 2500 টাকা। অভিহিত মূল্য 2500 টাকা। তারপর বলা আছে বাৎসরিক সুদের পরিমাণ 12%। তাহলে আমি লিখে দিলাম যে আয়ের হার 12%। আর লেখা আছে মেয়াদ 12 বছর। বন্ডগুলো তিনি প্রতিটি 2800 টাকায় বিক্রয় করেন। তাহলে মেয়াদ 12 বছর আর বিক্রয় মূল্য 2800 টাকা। এবার দেখো আমাদের ক নাম্বারে কি বলা আছে। ক নাম্বারে বলা আছে জিরো কুপন বন্ড কি। তো জিরো কুপন বন্ড কি, এখানে দেখো বলে দেয় আছে যে কুপন জিরো। কুপন রেট কি? যেই হারে বা যেই পার্সেন্টেজে আমাদের বন্ড থেকে আয় আসে, অথবা যেই পার্সেন্টেজে আমরা বন্ড থেকে সুদ পাই। তো এখানে বলা আছে জিরো কুপন। জিরো কুপন মানে কি? তাহলে যেই বন্ডের কুপন রেট 0, অথবা যেই বন্ডের কুপন রেট লেখা থাকে না বা নেই, বা যেই বন্ডের উপর সুদের হার লেখা থাকে না, তাকে জিরো কুপন বন্ড বলে। আচ্ছা, তো জিরো কুপন বন্ড যদি সুদের হার না থাকে তাহলে আমরা কেন কিনবো? আমাদের ইনকামটা কি? দেখো, ওইটা হয় এরকম যে আজকে আমি ধরো 2017 সালে একটা বন্ড কিনবো 1000 টাকা দিয়ে। আবার দেখা গেল 3 বছর পর 2020 সালে ওই বন্ডের লিখিত মূল্য, তার মানে লিখিত মূল্য হলো 1500 টাকা, আর যেটা আজকে বাজার মূল্য বা বিক্রয় মূল্য হলো 1000 টাকা। তাহলে এই দেখো 3 বছরের ডিফারেন্সে আমার লাভ কত টাকা? 500 টাকা। 1500 মাইনাস 1000, তাহলে আমার এই 500 টাকাই হলো লাভ। এবার খ নম্বর কোশ্চেন বলা আছে ইল টু কল। ইল টু কল বলতে কি বোঝায়? দেখো, তাহলে আমি লিখে দিই ইল টু কল। নর্মালি আমরা যারা ম্যাথ করি এভাবে বলি যে ওয়াইটিসি, ওয়াইটিএম এগুলো বলে। তো ইল টু কল, এই ইল টু কল মানে কি? দেখো, আসলে এই ওয়ার্ডটা যদি আমরা এই কি বলে এই ফ্রেজটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো, ইল মানে কি? আয়ের হার। আয়ের হার। আচ্ছা, কার? কল মানে যখন আমাদের কল করা হয়
দেখো তার মানে এই যে ধরো এই বন্ড, আমার কোশ্চেনে যে বন্ডটা দেওয়া আছে যে এই বন্ডের মেয়াদ হলো 12 বছর, আয় হার 12%, আর বন্ডের দাম মানে গায়ে লেখা আছে অভিহিত মূল্য বা ফেস ভ্যালু বা লিখিত মূল্য হলো 2500 আর বিক্রয় মূল্য হলো 2800 টাকা। এখন আমার ইল টু কল কি, যে এই যে 12 বছর যাওয়ার আগে কোম্পানি যদি নগদ টাকা দিয়ে আমার বন্ডকে নিয়ে যায়, তখন আমার যেই আয়ের হার হবে সেটাকে বলা হবে যে ইল টু কল। আচ্ছা, এ হলো আমাদের খ নাম্বার কোশ্চেন। গ নাম্বার হলো উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের বন্ডগুলো কোন ধরনের ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে কোশ্চেনে দেওয়া আছে যে 25টা বন্ড বিক্রি করা হবে এবং সেই বিক্রয়কৃত টাকা সে রমনা ব্যাংকে 12% ইন্টারেস্টে কি বলে স্থায়ী হিসাবে বিনিয়োগ করবে। এখন এই বন্ডগুলো কি ধরনের বন্ড, দেখো বন্ডে কি কি দেয়া আছে। এই যে আমাদের বন্ডের ইনফরমেশন দেওয়া আছে যে এটার লিখিত মূল্য আমরা জানি সব ধরনের বন্ডে। আচ্ছা, তার আগে বলো বন্ড কত ধরনের মেনলি। আমি কিন্তু বন্ডের প্রকারভেদ একটা ভিডিওতে পড়ে দিয়েছিলাম, তো ওইটাতে তোমরা দেখে নিবে যে বন্ড কত ধরনের এবং কি কি। একটা ছিল যে চিরস্থায়ী বন্ড, আচ্ছা, আরটা ছিল জিরো কুপন বন্ড, চিরস্থায়ী বন্ড, আরটা ছিল মেয়াদি বন্ড। এইবার দেখো যে আমাদের চিরস্থায়ী বন্ড কি থাকে, যে চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত, আমাদের এখানে কোনো বছর থাকবে না, মেয়াদ থাকবে না, তাহলে মেয়াদ থাকে না। আমরা এই তিনটা কথা বুঝলেই এই ধরনের যত কোশ্চেন আছে সবগুলো অ্যান্সার করতে পারবো যে কোনটা কি ধরনের বন্ড হবে। এখানে লিখে দিলাম যেহেতু এটা চিরস্থায়ী তাহলে মেয়াদ থাকে না। আচ্ছা, জিরো কুপন বন্ড, তাহলে কুপন রেট থাকে না। কুপন রেট থাকে না। আচ্ছা, মেয়াদি বন্ড। এবার বাকি আছে আমাদের শুধু মেয়াদি বন্ড। মেয়াদি বন্ডে আমাদের সবই থাকে, মেয়াদও থাকবে, কুপন রেটও থাকবে। দেখো আমাদের এই যে বন্ডগুলোর ইনফরমেশন দেয়া আছে, এই বন্ডগুলোতে মেয়াদও দেয়া আছে আবার কুপন রেটও দেয়া আছে। তাহলে দেখো এই বন্ড চিরস্থায়ী বন্ড না, জিরো কুপন বন্ড না, এটা কোন বন্ড, এটা হলো আমাদের মেয়াদি বন্ড। তাহলে আমরা বুঝে গেলাম এইভাবে যে এটা মেয়াদি বন্ড। আরেকভাবে বুঝতে পারি, দেখো এই বন্ডের অভিহিত মূল্য দেয়া আছে, তার মানে আমি আজকে বিক্রয় মূল্য কত 2800 টাকা, 2800 টাকা দিয়ে একটা বন্ড কিনবো, কিনে 12 বছরের প্রতি বছর আমি 12% হারে সুদ পাবো। কোন টাকা থেকে, অভিহিত মূল্যের উপরে। 12 বছর শেষে কোম্পানি আমায় কি করবে, 2500 টাকা নগদ দিবে আর বন্ডটা নিয়ে যাবে। তো এটা হলো আমাদের অবশ্যই মেয়াদি বন্ড। তাহলে আমরা লিখে দিব যে উপরের বা প্রশ্নে উল্লিখিত বন্ডগুলো মেয়াদি বন্ড, কারণ ওই যে আমি যেগুলো বলছি যে এখানে আমাদের মেয়াদ দেয়া আছে আবার কুপন রেটও দেয়া আছে, তাহলে মেয়াদি বন্ড। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের ঢাকা বোর্ড 16 কোশ্চেনটা খুব ইজি, কারণ এখানে আমাদের একটা মাত্র মেয়াদ দেয়া আছে। নর্মালি সবগুলো কোশ্চেনে গ এবং ঘ দুইটা করে মেয়াদ দেয়া থাকে। দেখো আমাদের ঘ নাম্বার ম্যাথে কি বলা আছে, দেখো বন্ডগুলোর মেয়াদ পূর্তিতে আয় হারের ভিত্তিতে জনাব রিয়াজুলের বিনিয়োগের সিদ্ধান্তটি মূল্যায়ন করো। দেখো আবার বলি, বন্ডগুলোর মেয়াদ পূর্তিতে আয়ের হার, মেয়াদ পূর্তিতে আয়ের হার মানে কি, ইল্ড টু ম্যাচুরিটি। মেয়াদ পূর্তিতে আয়ের হারের ফর্মুলা হলো ইল্ড টু ম্যাচুরিটি। তো বলা আছে যে বন্ডগুলো মেয়াদ পূর্তিতে আয়ের হারের ভিত্তিতে জনাব রিয়াজুলের বিনিয়োগের সিদ্ধান্তটি মূল্যায়ন করো। এখন আমি যদি জানি যে ম্যাথটা কীভাবে করবে তাহলে তোমরা সবাই করতে পারবে। তোমরা যদি জানো যে ম্যাথটা কীভাবে করবে তাহলে সবাই করতে পারবে। এখন এই ম্যাথ কীভাবে হবে দেখো, বা আমরা কি ইল্ড টু কল বের করবো না ইল্ড টু ম্যাচুরিটি বের করবো, না কি আমাদের বর্তমান মূল্য বের করব। দেখো বর্তমান মূল্য কিন্তু দেয়াই আছে অঙ্কে আমাদের, এই যে বিক্রয় মূল্য, তাহলে বর্তমান মূল্য বের করার দরকার নাই। আচ্ছা
এখন কথা হলো আমরা কি ইল টু ম্যাচুরিটি বের করবো নাকি ইল টু কল বের করব। দেখো এখানে আমাদের কোশ্চেনে বলাই আছে যে মেয়াদ পূর্তিতে আয়ের হারের ভিত্তিতে, তাহলে মেয়াদ পূর্তিতে আয়ের হারের ভিত্তিতে কি হবে, আমরা দেখব যে এই বন্ডের আয়ের হার কত ম্যাচুরিটিতে, আর আমাদের বিনিয়োগের আয়ের হার কত, ওই যে 12% আমরা ইনভেস্ট করতে পারি। এখন কি হবে, আমি যদি দেখি যে আমি ব্যাংকে দেখো বন্ডগুলো বিক্রি করে আমি ব্যাংকে যদি ইনভেস্ট করি 12% ইন্টারেস্ট আসবে। আবার দেখবো যে আমি এবার ব্যাংকে বিক্রি করবো না, যদি শুধু বন্ডগুলোই আমার হাতে রেখে দিই তাহলে আমার কত পার্সেন্ট ইন্টারেস্ট আসবে আসলে। তো যেটাতে আমাদের ইন্টারেস্ট রেট বেশি আমরা ওইটাতে ইনভেস্ট করব। যদি দেখি যে আমাদের ব্যাংকে ইন্টারেস্ট বেশি হয় বন্ডে কম হয়, তাহলে আমরা বন্ডগুলো বিক্রি করে দিয়ে ব্যাংকে ইনভেস্ট করব, বিনিয়োগ করব। আবার যদি দেখি যে না ব্যাংকে হলো 12%, আমার বন্ডে হলো 12-র চেয়ে অনেক বেশি আসে, তাহলে কোনো বিক্রি করার দরকার নাই, আমরা বন্ডে ইনভেস্টটা রেখে দিব। তাহলে দেখো কী হবে, ইল টু ম্যাচুরিটির সূত্রটা কি তোমরা এটা মনে করে দেখি। আমি এর আগের ভিডিওতে মানে যখন চ্যাপ্টারের যদি ভিডিওগুলো তোমরা দেখো 6 নম্বর চ্যাপ্টারে, তাহলে এখানে দেখবে যে ওই ফর্মুলাগুলো একদম ডিটেলস আমি বলে দিয়েছি। দেখো ফর্মুলাটা কি ছিল, এখানে উপরে একটা অংশ নিচে একটা অংশ, তো এই ফর্মুলাটা আমাদের একটু জটিল। 1 প্লাস দেখো 1 প্লাস MV মাইনাস নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই N, আর এখানে হলো MV প্লাস নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই 2। আচ্ছা, আর আমরা জানি যদি আমরা পার্সেন্টেজে যে কোনো ম্যাথের অ্যান্সার যদি পার্সেন্টেজে বের করতে চাই তাহলে ইন্টু 100 হবে। তো ফর্মুলাটা একটু দেখে নাও, দেখো যে আগের ফর্মুলার সাথে একটু মিলে কিনা। আচ্ছা এবার দেখো আমাদের এই আই মানে হলো, আমি আগেই বলে দিয়েছিলাম যে ক্যাপিটাল আই হলো ইন্টারেস্টের অ্যামাউন্ট। এখন ইন্টারেস্ট কিসের উপর পাওয়া যাবে, দেখো ইন্টারেস্ট পাওয়া যাবে অভিহিত মূল্য, তার মানে 2500 টাকার উপর কত পার্সেন্ট, 12%। আমি ক্যালকুলেটর বের করে নিব যে 2500 টাকার 12% কত আসে। দেখো 2500 টাকা গুণ 12 শিফট ইকুয়াল চাপলে 300 আসবে, তাহলে আই সমান 300। আচ্ছা এবার দেখো আমাদের MV বা MV মানে কি, MV ভালো হলো ম্যাচুরিটি ভ্যালু। তো ম্যাচুরিটি ভ্যালু কত দেওয়া আছে আমাদের, বলাই আছে যে ম্যাচুরিটি ভ্যালু হলো আমাদের এই যে অভিহিত মূল্য 2500 টাকা। আচ্ছা নেট সেলস ভ্যালু বলেই দেওয়া ছিল আমাদের, কি বলে কোশ্চেনে, যে বিক্রয় মূল্য বা বাজার মূল্য হলো 2800 টাকা। আচ্ছা আর N সমান কত, N সমান হলো 12। আচ্ছা সব কিছু পেয়ে গেলাম আমরা। এবার শুধু যদি আমরা এই ভ্যালুগুলো ফর্মুলায় বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো কীভাবে হবে, আই সমান কত 300 প্লাস MV বা ম্যাচুরিটি ভ্যালু কত 2500 মাইনাস 2800। দেখো হ্যাঁ 2800, N মানে কত 12। আচ্ছা এবার আমাদের MV কত 2500 প্লাস NSV কত, এই NSV 2800 ডিভাইডেড বাই 2, আর এখানে গুণন 100, তাহলে কত হবে দেখো। আমরা উপরে 2 ক্যালকুলেশন করি, এখানে কি বলা আছে 300 প্লাস দেখো 2500 মাইনাস 2800, তাহলে কত হবে মাইনাসে 300, এটাকে ভাগ দেবো আমরা 12 দিয়ে, কত হয় 150, তাহলে 300 মাইনাস হবে 150। আচ্ছা নিচে কত হয় দেখো 5 আর 8 কত 13, 3 হাত থাকলো 1 2 2 4 5,
5300 ভাগ 2 গুণন 100। আচ্ছা, এই পাশের পরে আমি এদিকে করে দিই, কত হবে আমার এখানে 300 মাইনাস 150, তাহলে আমরা জানি 150। আচ্ছা, আর নিচে কত 5300 ডিভাইডেড বাই 2 কত হয় 2650 গুণ 100। এবার আমরা 150কে এটা দিয়ে ভাগ দিলে পেয়ে যাব, হ্যাঁ আমার আসে 5.66%। দেখো 2500 মাইনাস 2800 300, হ্যাঁ 300 ভাগ হলো 12 কত হবে 25। আচ্ছা, এবার 300 থেকে 25 বাদ দিলে হবে 275, আমরা জানি, তাহলে উপর হবে 275, হ্যাঁ ভাগ 2650 গুণ 100, তাহলে কত হবে দেখো, হ্যাঁ আমাদের আসবে 10.38। এবার দেখো আমি যদি ব্যাংকে বিনিয়োগ করি তাহলে আমি ইনকাম করব কত 12% সুদের হারে, আর আমি যদি আমাদের বন্ডে বিনিয়োগ করি তাহলে আমার ইনকাম কত 10.38%। তাহলে আমি কোথায় বিনিয়োগ করব, অবশ্যই ব্যাংকে বিনিয়োগ করব। আচ্ছা, এবার বলে নিই আমাদের কোশ্চেনটা কি ছিল। আমাদের কোশ্চেনটা ছিল, হ্যাঁ আমাদের কোশ্চেনটা ছিল যে উদ্দীপকে বন্ডগুলোর মেয়াদপূর্তিতে আয় হারের ভিত্তিতে জনাব রিয়াজুলের বিনিয়োগ সিদ্ধান্তটি মূল্যায়ন করো। তাহলে বিনিয়োগ সিদ্ধান্তটি মূল্যায়ন কীভাবে করব, যে বন্ডের থেকে আয়ের হার 10.38% আর বিনিয়োগের হলো ব্যাংকে করলে 12%, তাহলে বন্ডগুলো বিক্রি করে আমরা অবশ্যই ব্যাংকে বিনিয়োগ করব। তাহলে লিখে দিব, কারণ কি, কারণ হলো বন্ডের চেয়ে ব্যাংকে আয়ের হার বেশি। তাহলে আজকে এই পর্যন্তই, তারপরে আমরা পরের বোর্ড কোশ্চেনে আলোচনা করব। আল্লাহ হাফেজ।